তাহলে আমি আবারও প্রশ্নটা বলি, প্র্যাকটিক্যাল ফেনোমেনা অফ দিস ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। প্র্যাকটিক্যালি আমরা এই ওয়েভ ইকুয়েশন দ্বারা কি মিন করি? থিঙ্কিংটা হলো, একটি পেন্ডুলামকে যদি আমরা কোনো একটা অবলম্বন থেকে ঝুলিয়ে দেই এবং ঝুলিয়ে একটা শেকিং করে দেই, তাহলে যে ওয়াইবি শেকিংটা, সে শেকিংটা হবে সাইনোসয়েডাল শেকিং বা দোলন। আর যে কন্ডিশনস আছে, সেই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো যখন এক্স এর মান 0, আমাদের দোলনের যে রেজাল্ট অর্থাৎ ইউ এর মান 0, এটা হলো ওই যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল পেন্ডুলামটাকে, ঠিক ওই ওই পয়েন্টে নো ফ্লাকচুয়েশন, নো দোলন, কোনো দোলন হবে না কিন্তু ওই জায়গায়, কারণ বাধা অবস্থায় আছে। ঠিক ওই পয়েন্টে এক্স এর মান 0 হলে আমাদের কোনো প্রকার গতি থাকে না এই পয়েন্টে। আর হলো এই ডিস্টেন্সটা হলো এল, একটি নির্দিষ্ট দূরত্বে পেন্ডুলামটা দুলতেছে। এই দূরত্বে অর্থাৎ যখন এক্স এর মান এল, তখন একটা দোলন আছে। সেই দোলনটা কত? ইউ সমান পি নট কজ অফ পি টি, অর্থাৎ কোসাইন অ্যাঙ্গেল মেনটেন করে সে দুলতেছে। এই ছিল দুটি কন্ডিশন। এই দুটি কন্ডিশনের আলোকে এই ওয়েভ ইকুয়েশনটা সলভ করতে হবে। আমরা যে কাজটুকু করব, প্রথমে জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন বের করব, যা গত ক্লাসে করেছিলাম। তারপরে এই দুটি শর্ত আমরা অ্যাপ্লাই করব। এখন শর্ত দুটির মধ্যে প্রথমে এই প্রথম শর্তটা অ্যাপ্লাই করব, যেহেতু এখানে প্রথমে পেন্ডুলামটা বাঁধা হয়েছে তার স্টার্টিং পয়েন্ট। তারপরে দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করব। এই দুটি শর্ত অ্যাপ্লাই করে আমাদের জেনারেল সলিউশনের মধ্যে যে কয়টি প্যারামিটারস থাকবে, সবগুলি প্যারামিটারস এর মান আমরা পর্যায়ক্রমে বের করব। এই হলো মোটামুটি অঙ্কটা। চলো এবার জেনারেল সলিউশন অফ দি ওয়েভ ইকুয়েশন, যাকে বলা হয় রিভিউ প্রবলেম, আমরা রিভিউ প্রবলেমটা খুব সংক্ষিপ্তভাবে একবার করে নিচ্ছি। Given that del square u by del t square is equals to c square del square u by del x square, suppose it is equation number 1. আমরা গত ক্লাসে ধরেছিলাম let u equals to capital X capital T, দুইটা ভেরিয়েবল আছে। এই হলো be the solution of equation 1, where capital X is a function of small x and capital T is a function of small t only. এটা গত ক্লাসের পড়া। এখন আমরা ডেরিভেটিভস গুলি বের করব। therefore del u by del x, del x of u, u এর মানটা কত? আমরা এখানে xt ধরেছি, xt, যেহেতু স্মল x ক্যাপিটাল x এর মধ্যে স্মল x আছে, therefore capital T is constant, সো এটাকে লেখা যায় del capital X by del small x। আর ক্যাপিটাল X এর মধ্যে যেহেতু শুধুমাত্র স্মল x, অতএব এটাকে তখন লেখা যাবে টোটাল ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ d capital X by d small x, and del square u by del x square is equals to del x of del u by del x del x of t d capital X by d small x। এটাকে আমরা লিখতে পারবো যে t d square capital X by d x square। Similarly, del square u by
del t square is equals to capital X t square capital T by t small t square। এই মানগুলো আমরা ওই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এখন 1 নাম্বার সমীকরণে যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই কি পাচ্ছি, del square u by del t square হলো capital X d square capital T by d small t square is equals to c square t d square capital X by d small x square। এখন সেপারেশনের কাজটুকু করতে হবে, এটা গত ক্লাসেও করেছিলাম। সাপোজ 1 by c square capital T d square capital T by d small t square। এই c স্কয়ারটা যদি রেখেও আসতাম তাতেও কোনো সমস্যা ছিল না, নিয়ে আসলেও সমস্যা নাই, c স্কয়ার কনস্ট্যান্ট যে কোনো একটার সাথে থাকলেই হবে। is equals to 1 by x d square capital X by d small x square। At this situation we can say variables are separated। আর separated হওয়ার পরে আমরা গত ক্লাসে বলেছিলাম for wave equation we have to consider a general negative value। সাধারণ একটি নেগেটিভ ভ্যালু আমরা কনসিডার করব, because we want to find the solution of wave equation, not exponential solution, not linear solution। সেজন্য এটাকে is equals to আমরা লিখব মাইনাস ল্যামডা স্কয়ার। এই কথাটার জন্যই কিন্তু গত ক্লাসে আমরা একটা প্রবলেম সলভ করেছি, why we consider মাইনাস ল্যামডা স্কয়ার। ওকে, তো এখন বুঝতে পেরেছি because we need the one dimensional wave equation solution। এখন আমরা এই মাইনাস ল্যামডা স্কয়ারের জন্য we will get sinusoidal solution, গত ক্লাসে প্রুফ করেছি। এই জন্য আমরা আর কিছু বলবো না, এখন এটাকে 2 পার্ট করে সমাধান করব যা গত ক্লাসে করেছিলাম। তাহলে চলো প্রথম পার্টে কি আসে, or we can say suppose d square capital T by d t square by d is equals to minus lambda square, আরেকটি হলো 1 by capital X d square capital X by d small x square equals to minus lambda square। এই দুটি মানকে আমরা সলভ করব। এখন বের করে এখান থেকে t এর মান, এখান থেকে x এর মান পাবো, এই মান দুটি সমীকরণ 2 এ বসাবো, then we will get the general solution of wave equation। তাহলে এটাকে আমরা লিখতে পারি d square capital T by d small t square plus c square lambda square t is equals to 0। এটাকে লিখতে পারি d square capital X by d small x square plus lambda square x equals to 0। তাহলে এই পোরশনের জন্য অক্সিলারি ইকুয়েশন কি, m square plus c square lambda square equals to 0। আর এই পোরশনের জন্য অক্সিলারি ইকুয়েশন m square plus lambda square equals to 0। তাহলে এখান থেকে আমরা m এর মান পাবো প্লাস মাইনাস i c ল্যামডা, আর এখান থেকে m এর মান পাবো প্লাস মাইনাস i ল্যামডা। ইমাজিনারি রডস আসবে, আমরা তো জানি ইমাজিনারি আসবে বলেই তো এটা সাইন কোসাইন হবে। সুতরাং t সমান কত আসবে, t সমান আসবে c1 cos c ল্যামডা t প্লাস c2 sin ল্যামডা ct। আচ্ছা, ল্যামডা ct, c ল্যামডা না লিখে sin ল্যামডা ct, এই হলো t এর সলিউশন। আর এখান থেকে আমরা x পাবো c3
cos lambda x plus C4 sin lambda x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই পর্যন্ত হলো গত ক্লাসের রিভিউ স্টাডি। আমরা গত ক্লাসে এই পর্যন্ত বের করেছিলাম। এখন আমরা এই দুটি মান সমীকরণ 2 এ বসাবো। সমীকরণ 2 implies that u equals to xt, অর্থাৎ এই মানগুলি, আচ্ছা এই জায়গায় ভুল করেছি, it should be C3। তাহলে আমরা কি পেলাম? C1 cos lambda ct plus C2 sin lambda ct। এই হলো t এর মান, আর সাথে আছে x এর মান, সেটা C3 cos lambda x plus C4 sin lambda x। Suppose it is equation number 3। আমরা এই যে সলিউশন বের করলাম u, এটাকে বলা হয় জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনের জেনারেল সলিউশন, যা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। আর আজকের ক্লাসে শুধুমাত্র এই দুটি কন্ডিশন স্টাডি করব। এই ছিল নতুন। তাহলে প্রথম যে কন্ডিশনটা, ওই যে যেই প্রান্তে বেঁধে দেওয়া হয়েছিল, এই বেঁধে দেওয়ার অবস্থায় এক্স এর মান যখন 0, ইউ এর মান 0, স্টার্টিং এ নো ফ্লাকচুয়েশন, নো স্যাচুরেশন, নো ওয়েভ। তাহলে কেস 1টা হলো when x equals to 0, u equals to 0, then equation 3 implies that কত পাই? u এর মান 0, x এর মান 0। এখানে প্রথম ফাংশনে x এর মান বসানোর স্কোপ নাই, কারণ কোনো প্রকার x নাই। অতএব যা আছে তাই C1 cos lambda ct plus C2 sin lambda ct। এখানে দুই জায়গায় x আছে, এই সাইন ফাংশনে x বসালে, অর্থাৎ x এর মান 0 বসালে sin 0। sin 0 এর মান কত? 1 না 0? 0 স্যার। 0। তাহলে sin 0 0, অর্থাৎ এটা থাকতেছে না। আর cos 0 এর মান 1, সো আমরা এখান থেকে পাচ্ছি C3 cos 0 means 1, আর এই পুরোটুকু 0 আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম দুইটি টার্মের মাল্টিপ্লিকেশন হলো 0। দুইটি টার্মের গুণফল 0 হলে এই টার্ম দুটির যে কোনো একটি 0 হবে, অথবা দুইটি 0 হতে পারে। আমি আবার বলি, থিঙ্কিংটা হলো এরকম, a ইন্টু বি সমান 0। এটা হলে দুইটা কেস হয়। এক নাম্বার কেস a0 or b0, a0 অথবা b0। আর দুই নাম্বার যে কোনো একটা, any of a and b equals to 0, যে কোনো একটা, হয় দুইটা না হয় যে কোনো একটা, তাই না? না হয়তো 0 হবে না। এখন প্রশ্ন হলো, আমরা তো পেলাম দুইটি টার্মের গুণফল 0, তাহলে কে 0 হবে? বড়টা 0 হবে না C3 0 হবে? এটা নির্ভর করবে উপরে কি আছে তার উপরে। আমরা যদি এই পুরোটুকু 0 ধরি, তাহলে আমাদের 3 নম্বর সমীকরণের রেজাল্ট কত হবে? জি স্যার। এই পুরোটুকুর মান যদি 0 ধরি, তাহলে 3 নম্বর সমীকরণের ইউ এর মান কত হবে? 0 স্যার। 0 স্যার। 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়া মানে কি? এই সলিউশন এসে যাবে। এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন, প্রিভিয়াস সলিউশন, পেছনের সলিউশনে এসে যাবে। উই উইল নট গেট এনি সর্ট অফ নন জিরো সলিউশন। কখন? যদি এটা 0 ধরি। এইটা 0 ধরলে আমাদের ইউ এর মানটা 0 এসে যাবে, অর্থাৎ আমরা কোনো নন জিরো সলিউশন পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? C3 = 0 implies that C3 = 0 as
C1 cos lambda CT plus C2 sin lambda CT is not equals to 0. এই কথাটা এতটুকু লিখলাম, এটা 0 হতে পারে না, বিকজ if this term is 0, so u is 0, that is trivial solution, that is initial solution এসে যাবে, no solution of non-zero result will come, তখন আসবে না। সেই জন্য যেহেতু দুটি ফাংশনের গুণফল 0, তাই আমরা C3 0 নিলাম। আচ্ছা, এই C3 এর মান এখন 3 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব। কত হয়? C3 এর মান কত পেলাম? 0। তাহলে u সমান কত আসছে? C1 cos lambda CT plus C2 sin lambda CT। আর C3 0 হলে আমাদের ফার্স্ট টার্মটা থাকতেছে না, থাকতেছে সেকেন্ড টার্মটা, C4 sin lambda x। বুঝতে পেরেছি? জি স্যার, রাইট। এখন আমরা এই দুটাকে একটু মাল্টিপ্লাই করে নিই, যে u equals to C1 C4 cos lambda CT sin lambda x plus C2 C4 sin lambda CT sin lambda x. Suppose it is equation number 4. মূলত এই টার্মটা দিয়ে হোল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করেছি আমাদের পরবর্তী যে কন্ডিশন, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, জি স্যার। এখন আমরা পরবর্তী কন্ডিশন, দ্যাট ইজ কেস 2। কেস 2 তে ছিল যখন x এর মান l, একটা সার্টেন লেন্থ, তখন u এর একটা দোলন ছিল, সেই দোলন ভ্যালুটা হলো p0 cos pt, অর্থাৎ when x equals to l, u equals to p0 cos pt, then equation 4 implies that, এই শর্ত 4 নম্বর সমীকরণে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি পেলাম? p0 cos pt is equals to C1 C4 cos lambda CT sin lambda L, এখানে কিন্তু x এর পরিবর্তে L বসিয়ে দিলাম, প্লাস C2 C4 sin lambda CT sin lambda L। স্যার এখানে তো শুধুমাত্র মানে ভেরিয়েবল তো শুধুমাত্র টি থাকতেছে নাকি স্যার? হ্যাঁ, এখানে x এর মান L বসিয়ে দিয়েছি, এই সমীকরণে ভেরিয়েবল হিসেবে শুধুমাত্র স্মল টি প্রেজেন্ট। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই সমীকরণের দুইটা পক্ষ, বাম পক্ষে আছে কোসাইন ফাংশন অফ টি, ডান পক্ষেও কিন্তু কোসাইন ফাংশন অফ টি আছে। ওকে, আমরা একটা কম্পেয়ার করতে পারবো। আবার ডান পার্শ্বে সাইন ফাংশন অফ টি আছে, বাট বাম পার্শ্বে সাইন ফাংশন অফ টি নাই। এই টার্মটা কিন্তু, এই টি ফাংশনটা বাম পার্শ্বে নাই, আমাদের কোসাইন ফাংশনটা উভয় পার্শ্বে আছে। কোসাইন ফাংশন অফ টি বোথ সাইডস প্রেজেন্ট, বাট সাইন ফাংশনটা নাই। আমরা কম্পারিজন করেই কেবলমাত্র মানগুলি বের করব, সেই জন্য সাইন ফাংশন অফ টি বাম পার্শ্বে ইন্ট্রোডিউস করে নিব, তুলে নিব, গ্রহণ করে নিব, রিসিভ করব। কিভাবে করা যায় দেখো, और যেহেতু বলেছি সাইন ফাংশন নিব 0 ইনটু সাইন ল্যামডা সিটি, লিখতে পারি না? জি স্যার, লিখতে পারি। সাইন ল্যামডা সিটি আমরা বাম পাশে নিলাম, সহগ হিসেবে 0 দিয়ে দিলাম, নো প্রবলেম। 0 ইনটু সাইন ল্যামডা সিটি, ওকে, একটি গেল। দেন প্লাস p0 cos lambda pt, ওকে, দুটি হলো, is equals to C1 C4, একটু ঘুরিয়ে লিখলাম, sin lambda L cos lambda CT, কনস্ট্যান্টস গুলি একত্রে করলাম,
আর ফাংশনটা ওই পাশে লিখলাম। অনুরূপভাবে প্লাস C2 sin lambda L sin lambda CT। এই সমীকরণ থেকে এখন কম্পেয়ার করব আমরা। কি কি কম্পারিজন আমি কম্পেয়ার করে উপরে লিখতেছি, দেখো। পরে কি স্যার কিন্তু করবেন নাকি স্যার? জি, তিন ধরনের কম্পারিজন করব। নাম্বার 1, টি এর যে সহগ আছে অর্থাৎ থিটা এর যে সহগ, সেই সহগ হলো টি এর সহগ এখানে আছে পি, আর এখানে টি এর সহগ আছে ল্যামডা সি। এই একটা কম্পারিজন। দ্বিতীয় কম্পারিজন কোসাইন ফাংশনের কম্পারিজন। কস ফাংশন অফ টি এর সহগ হলো পি নট, আর কস ফাংশন অফ টি এর সহগ হলো এই পুরোটুকু। দ্বিতীয় কম্পারিজন। তৃতীয় কম্পারিজন হবে সাইন ফাংশন অফ টি এর সহগ 0, আর সাইন ফাংশন অফ টি এর সহগ হলো এই পুরোটুকু। এই তিন ধরনের সহগ ইকুয়েট করে আমাদের এখান থেকে অজানা ভ্যালুস গুলির মান বের করতে হবে। তাহলে লিখে নিব এইভাবে, comparing the coefficients of t, নাম্বার 1 t এর সহগ, তারপরে হলো cos lambda ct অর্থাৎ কোসাইন ফাংশন cos lambda, আচ্ছা শুধু cos লিখি, cos and sin। cos ফাংশন t তো আছেই, cos ফাংশনের সহগ এবং sin ফাংশনের সহগ আমরা ইকুয়েট করব। তাহলে এক নম্বরে আমরা করব t এর সহগ t। তাহলে কোথা থেকে পাবো? আমরা যদি sin t এর এই টিটা নেই, t এর সহগ ল্যামডা সি, ডান পাশে sin এর t এর সহগ ল্যামডা সি সমান ল্যামডা সি, এখান থেকে কিছুই পাবো না। তাহলে দ্বিতীয়টাতে আসি, কোসাইন পিটি, এই টি এর সহগ হলো পি, আর কোসাইনের টি এর সহগ হলো ল্যামডা সি। অতএব এখান থেকে কিছু পাবো, সেটা কি পাচ্ছি যে পি ইজ ইকুয়ালস টু ল্যামডা সি। আমরা জানি পি এর মান দেওয়া আছে বইয়ে একটা পার্টিকুলার ভ্যালু, সি এর মানও একটা পার্টিকুলার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, পি এর মানও একটা দেয়া আছে। অতএব এগুলি আমাদের আনচেঞ্জ। আর ধরা ভ্যালু হলো ল্যামডা, আমরা ধরেছিলাম ল্যামডা একটি অজানা রাশি, সুতরাং এখান থেকে আমরা পাবো ল্যামডা ইকুয়ালস টু পি বাই সি। প্রথম কম্পারিজন করে আমরা ল্যামডার মানটা বের করে নিলাম। এবার আসো দ্বিতীয় কম্পারিজন। দ্বিতীয় কম্পারিজনটা কি? কোসাইন ফাংশন, এখানে বলেছি কোসাইন ফাংশনের কম্পারিজন। তাহলে cos pt এর সহগ হলো পি নট, cos pt এর সহগ পি নট। ডান পাশে cos pt এর সহগ কত বলতো? এর সহগ কত হবে স্যার? C1 C4 sin lambda। ভেরি গুড, C1 C4 sin lambda L। স্যার এখানে একটা স্যার কোশ্চেন হচ্ছে স্যার, আপনাদের সহগ সমীকরণটা করলেন, সেক্ষেত্রে স্যার দুইটাই কি সেম হইতে হবে না? যে আপনার cos pt সেদিক দিয়ে তো cos pt হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা করে তো পি এর মান বের। আমরা দেখো ল্যামডার মান যদি বসাই দাও, ল্যামডার মান কত পেলাম? পি বাই সি না? বুঝতে পারছি, রাইট। পি বাই সি বসিয়ে দিলে তো পিটি হচ্ছে, জি স্যার, রাইট। হচ্ছে তো মানটা, এই জন্য তো আগে ওইটা বের করে নিয়েছি। ওকে, এবার এখান থেকে আমরা ল্যামডার মানটা বসিয়ে দিব, তাহলে C1 C4 এর মান পেয়ে যাব। সুতরাং C1 C4 সমান পি নট বাই সাইন ল্যামডা এল, অর্থাৎ পি নট বাই সাইন ল্যামডা এল, ল্যামডা না বসিয়ে P
p/cl, that is pl/c। ল্যামডার মানটা বসিয়ে দিয়ে আমরা দ্বিতীয় কম্পারিজন থেকে C1 C4 এর মান পেলাম। এখানে একটা বোঝার বিষয় আছে, C1 এবং C4 এই দুটার গুণফল হলো p0। p0 প্রশ্নে দেওয়া আছে, এটা কিন্তু জিরো নয়, খেয়াল রাখতে হবে, এটা বলা হয়েছে একটি কনস্ট্যান্ট ভ্যালু, নন জিরো। আর সাইন অফ দিস ভ্যালু ক্যানট বি জিরো। p নন জিরো, c নন জিরো, l নন জিরো, l একটা লেন্থ, তাহলে যে কোনো নন জিরো ফাংশনের সাইন ভ্যালু কখনোই জিরো হতে পারে না। অতএব এইটাও জিরো না, এইটাও জিরো না। দুইটা ফাংশনের নন জিরো ফাংশনের ভাগফল কখনো জিরো হবে না। কথা বোঝা যায়? জি স্যার। এই দুটি ফাংশনের ভাগফল কখনোই জিরো হবে না, কারণ এটাও জিরো না, এটাও জিরো না। ওকে, তার মানে C1 C4 এই দুটির গুণফল একটি নন জিরো ভ্যালু। এই C1 ও কখনো জিরো হবে না, C4 ও কখনো জিরো হবে না, কারণ তাদের গুণফল নন জিরো। এটা মনে রাখতে হবে, কারণ আমাদের পরবর্তী কেসে আসবে কে জিরো হবে, C1 না C4, এমন হতে পারে। তখন আমরা বলবো যে C1 C4 জিরো নয়, এরা জিরো হতে পারে না এই শর্তে। তৃতীয় যে কেসটা আছে দেখো, সাইন ফাংশনের সহগ। সাইন ফাংশন, তো সাইন ফাংশনে কি বলা হয়েছে, সাইনের সহগ হলো এখানে জিরো, জি স্যার। সাইনের সহগ জিরো। আর ওইদিকে সাইনের সহগ কি পেলাম, সাইনের সহগ আছে c ল্যামডা sin ল্যামডা এল, C2 C4 সাইন ল্যামডা এল। এখান থেকে কিন্তু আমি স্পষ্ট বলতে পারি C4 জিরো হবে না, কারণ C4 আর C1 মিলে নন জিরো একটা রেজাল্ট তৈরি করেছে। C4 জিরো নয়, ল্যামডার একটা মান আছে, তাই না? ল্যামডার মান p/c, pl/c হয় সাইন, সাইন pl/c ক্যানট বি জিরো, এটা কখনো জিরো হতে পারে না। সাইন অফ এনি নন জিরো ভ্যালু ক্যানট বি জিরো, এটা মনে রাখতে হবে। কেবলমাত্র সাইন জিরো ইজ জিরো, তাই তো? সেই জন্য এই মানটা জিরো নয়, C4 ও জিরো নয়, তাহলে কে জিরো হবে, c2 0। C2 জিরো হবে। এখান থেকে আমরা লিখব implies that C2 equals to 0 as C4 is not equals to 0 because C1 C4 is not equals to 0. C1 C4 0 নয়, সুতরাং C4 0 নয়। আর সাইন অফ ল্যামডা, ল্যামডার মান কত, pl/c, pl/c cannot be 0। সাইন এই ফাংশনটা কখনোই জিরো হতে পারে না। অতএব কসটা আমি তুলে ধরলাম যে কেন C2 জিরো হলো, এর কারণ এইটাও জিরো না, C4 ও জিরো না, C2 জিরো পেয়ে গেলাম। এতক্ষণ আলোচনা করে আমরা যে মানগুলো পেলাম সেগুলি হলো ল্যামডা সমান p/c প্রথম স্টাডি করে, অর্থাৎ টি এর সহগ সমীকৃত করে। দ্বিতীয়ত কোসাইন ফাংশনের সহগ সমীকৃত করে আমরা পেলাম C1 C4 এর মান একটি নন জিরো ভ্যালু। তৃতীয়ত সাইন ফাংশনের সহগ সমীকৃত করে আমরা পেলাম C2 এর মান জিরো। এই মানগুলো এখন 4 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিব, তাহলে we will get the required solution of our wave equation। এতক্ষণ যে মানটুকু বের করেছি এই মানগুলি এখন 4 নম্বর সমীকরণে বসিয়ে দিব। স্যার লজিক তো অনেক বেশি স্যার এতে। এই জন্যই তো এই অঙ্কগুলি, একটা অঙ্ক কিন্তু অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করে, কারণ এগুলি হলো প্র্যাকটিক্যাল প্রবলেম, তো লজিক বেশি, থিংকিং বেশি, বোঝার বেশি, ঠিক আছে? লেখালেখি কম, কিন্তু ব্রেনে বুঝতে হবে, বোঝা যায় যদি তুমি সময় দাও, অবশ্যই বুঝবে। সো ইকুয়েশন 4 ইমপ্লাইজ দ্যাট আমরা কি পেলাম, u is equals to, এবার আসো C1 C4, C1 C4 এর মান p0 বাই সাইন, p0 বাই সাইন pl/c cos lambda ct, ল্যামডার মান কত, p/c, c c কাটা, তাহলে থাকে cos pt, cos pt। আর কি থাকে, sin lambda x, ল্যামডা কত, p x বাই c, এই হলো ল্যামডার মান, বসিয়ে দিলাম। 4 নম্বরের এই পোরশনের শেষ, প্লাস C2 এর মান কত, 0 স্যার। 0, তো 0 বসালে পুরোটুকু 0,
আর লাগবে না, ঠিক আছে না? জি স্যার। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, which is the required solution of wave equation। এই হলো আমাদের ওয়েভ ইকুয়েশনের অ্যালজেব্রাইক সলিউশন। আমরা যদি এখানে পি এর মান, এল এর মান, সি এর মান, এই মানগুলো বসিয়ে দেই এবং কোনো একটা পার্টিকুলার সময় বসাই, পার্টিকুলার লেন্থ বসাই, তাহলে ওয়েভটা আমরা পেয়ে যাব। জি স্যার, রাইট। ঠিক আছে, এটা টি এবং এই টাইপের ফাংশনের মান বসিয়ে কেবলমাত্র আমরা ওয়েভের স্যাচুরেশনটা, অর্থাৎ কিভাবে ওয়েভটা হচ্ছে, আমরা যে আগের ক্লাসে তোমাদেরকে ডেসমস একটা সফটওয়্যার দিয়েছি, সেখানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসালে আমরা এই ওয়েভটা দেখতে পাবো, ওয়েভ ইকুয়েশনের প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আমরা দেখতে পাবো। অথবা অনেক সময় তোমরা যারা সিনিয়র আছো, আমি জানি না নিউমারিক্যাল মেথডস কমপ্লিট করেছো কিনা। ম্যাটল্যাব আছে স্যার, ম্যাটল্যাবে ইউজ করা যায়। হ্যাঁ, এই নিউমারিক্যাল মেথডসে ম্যাথল্যাব করা হয়। ম্যাথল্যাবে এই টাইপের প্রোগ্রাম ইনস্টল করে, মানে সফটওয়্যারে তুমি টাইপ করেও কিন্তু সলিউশন পাবে। আর ম্যাথল্যাবের আরো কতগুলি জিনিস আছে, বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়ে দিলে এটার একটা সলিউশন, সেই ক্যালকুলেশন করে এই টাইপের একটা সলিউশন বের করে নিয়ে আসে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন ইনক্লুডিং কন্ডিশনস। দুটি কন্ডিশন আমরা অ্যানালাইসিস করেছি। আমরা আজকে আর সলিউশন পড়তেছি না, কারণ আরেকটা